সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা, সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭-১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। খাদ্য নিরাপত্তাকে বলা হয় চীনের লাইফলাইন, তাই কৃষিকেই সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছে চীন সরকার। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছেও সবসময় প্রাধান্য পেয়েছে কৃষি। চীন একটি সামগ্রিক ও টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থার পাশাপাশি বিস্তৃত পরিসরে সরবরাহ নিশ্চিত করার কাজে নিয়মিতই নির্দেশনা দিয়ে আসছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। গত বছরের 18 জানুয়ারি বসন্ত উৎসবের প্রাক্কালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের সিনফাতি পাইকারি বাজারের ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্যে ভিডিও লিঙ্কে একটি ভাষণ দিয়েছিলেন। তাতে তিনি জোর দিয়ে বলেছিলেন, নানা ধরনের কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে সবাই যেন যার যার প্রচেষ্টা দ্বিগুণ করে দেয়। প্রেসিডেন্ট শির সেই ভাষণ শুনে সেই অনুযায়ী কাজ করেছিলেন সেখানকার কৃষকরা। আমি প্রেসিডেন্টের বক্তৃতা শুনেছি। তিনি মানুষের জীবিকা নির্বাহের জন্য পণ্যের উৎপাদন, বিক্রয় এবং সরবরাহের উপর জোর দিয়েছিলেন। আমি শুনেছি যে প্রেসিডেন্ট কিন্তু শস্য, ভোজ্য তেল, মাংস, ডিম, দুধ, ফল এবং এরপর মাশরুম শব্দটিও যোগ করেছেন। স্বাস্থ্যকর খাবারের প্রতি তিনি প্রচুর গুরুত্ব দেন। জানা যায়, আজ থেকে ৩০ বছর আগে প্রেসিডেন্ট শি যখন ফুচিয়ানের পাহাড় বেষ্টিত নিংতো প্রিফেকচারের পার্টি প্রধান ছিলেন, তখনই তিনি কুইথিয়েন কাউন্টিতে একটি মাঠ পর্যবেক্ষণের সময় মাশরুম চাষিদের সঙ্গে দেখা করেছিলেন এবং আশা করেছিলেন যে ওই মাশরুম চাষিরা তাদের নিজেদের দক্ষতা স্থানীয় কৃষকদের মাঝেও ছড়িয়ে দেবে। শির কথাগুলো বাস্তবসম্মত ছিল। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কৃষকরা এই মাশরুম চাষ শিখতে পারবে কিনা এবং কাজটা সহজ কিনা। তিনি আমাকে এই দক্ষতা যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি ঘরে ছড়িয়ে দিতে বলেছিলেন, যাতে পার্বত্য এলাকায় কৃষকরাও ধনী হতে পারে। 1992 সালে প্রকাশিত একটি বইয়ে শি লিখেছিলেন, শস্য বলতে অনেকে শুধু চাল, গম ও ভুট্টাকে বোঝালেও এর পরিসর আরও ব্যাপক। 2013 সালের নভেম্বরে 18তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে কৃষি উৎপাদনশীলতাকে মুক্ত করা এবং উন্নয়নে ও কৃষি আধুনিকীকরণে নতুন পথ অন্বেষণের প্রচেষ্টার আহ্বান জানানো হয়। পরে বিভিন্ন সময়ে শি জিনপিং প্রস্তাবিত সামগ্রিক খাদ্য ব্যবস্থাপনায় খাদ্য শৃঙ্খলের নিরাপত্তা ও স্থায়িত্বের উপর জোর দেওয়া হয়, যার ফলে ফসল ফলানো, ঘাস ও বনাঞ্চল বাড়ানো, জলাধার সংরক্ষণ এবং গবাদি পশু ও অণুজীব ব্যবহার করে মাটির গুণমান বৃদ্ধির ব্যাপারে সচেষ্ট হন কৃষকরা। 30 বছর পর কুইথিয়েন কাউন্টি এখন চীনের মাশরুমের রাজধানীতে পরিণত হয়েছে। এখন এখানেই উৎপাদিত হচ্ছে বিশ্বের 90% স্নো মাশরুম। প্রেসিডেন্ট শির সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির কারণে চীনের বাসিন্দাদের খাবারে বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পরিমাণও। 1978 সালে চীনে বছরে মাথাপিছু খাদ্য গ্রহণের পরিমাণ ছিল 515 কেজি। 2022 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 1400 কেজিতে। আবার একই সময়ে কমেছে প্রক্রিয়াজাত করা খাবার গ্রহণের পরিমাণ। 1978 থেকে 2022 সাল পর্যন্ত যা কমেছে মাথাপিছু 100 কেজিরও বেশি। অর্থাৎ খাদ্য উৎপাদনে সামগ্রিক উন্নয়নের নীতি গ্রহণের ফলে চীনারা এখন স্বাস্থ্যকর খাবার খাচ্ছে বেশি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। তাজিকিস্তানের কালো চেরি রয়েছে আলাদা খ্যাতি। দেশের সীমানা পেরিয়ে মিষ্টি স্বাদের এই ফলের চাহিদা এখন বিশ্বজুড়ে। প্রতিবেশী দেশ চীনেও এখন ব্যাপক জনপ্রিয় এই ফল। ফলে দেশের চাহিদা মিটিয়ে এই ফল এখন রপ্তানি করা হচ্ছে চীনেও। বিস্তারিত প্রতিবেদনে।
শিলাবেষ্টিত বিস্তীর্ণ জায়গা জুড়ে কালো চেরির বাগান। গাছে গাছে থোকায় থোকায় ঝুলে থাকা ফল সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ফল চাষিরা। বিশাল এই বাগান অবস্থিত তাজিকিস্তানে। এখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু, দিনরাতের তাপমাত্রার ওঠানামা এবং প্রচুর তুষার ঢাকা পাহাড় এই চেরি ফল চাষের জন্য আদর্শ জায়গা। তাজিকিস্তানের কালো চেরি রয়েছে আলাদা বিশেষত্ব। তুলনামূলক মাংস বেশি, রসালো মিষ্টি স্বাদের এই ফল, এই ব্ল্যাক চেরির বিশাল বাগান তাজিকিস্তানের বাসিন্দা খুরশান্ত মুরাদ তুরসুনজোদার। এই ফল চাষি গিসার পর্বতমালায় 12 হেক্টর জায়গা জুড়ে একটি বাগান দেখভালের দায়িত্বে রয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই বিভিন্ন কাজে বাগানে সময় কাটে তার। আমার বাগানে 3000-এরও বেশি গাছ আছে, যা 12 বছর আগে রোপণ করা হয়েছিল। এই মৌসুমে আমরা গাছের ডালপালা ছাঁটাই করছি এবং গাছের চারপাশের আগাছা পরিষ্কার করছি। ভালো ফসল পেতে চাইলে গাছকে ভালোবাসতে হবে। এই ফল চাষে তরুণদের দক্ষতা বাড়াতে পরামর্শ দিয়ে থাকেন দীর্ঘদিন এই চেরি চাষের সঙ্গে জড়িত থাকা তুরসুনজোদা। তরুণদের গাছের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সূক্ষ্ম ফল কাটার অনুশীলনের উপর জোর দিচ্ছেন তিনি। ছোটবেলা থেকে আমি ছোটদের কাজে জড়িত করি। আমি তাদের শেখাই কিভাবে গাছের যত্ন নিতে হবে এবং কিভাবে ফল কাটতে হবে। উদাহরণস্বরূপ, আমি তাদের বলি চেরি সংগ্রহ করার সময় কাণ্ডসহ কাটতে হবে, এতে করে দীর্ঘ সময় ফল টাটকা থাকবে। গর্বের সঙ্গে নিজের বাগানটিকে একটি পরিবেশগত বাগান হিসেবে উল্লেখ করেন এই ফল চাষি, কেননা তিনি এই বাগানে ব্যবহার করেন প্রাকৃতিক সার, যার ফলে ফলের বার্ষিক উৎপাদনই কেবল বাড়ায় না, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই তো এখানকার বেশিরভাগ ফল রপ্তানি করা হয় চীনে, কেননা চীনে এই ফলের চাহিদা এখন বেশি। তাই তো এই দেশে এই ফলের বাজারও তুঙ্গে। প্রতিদিন সন্ধ্যায় পাইকাররা এখানে ফল কিনতে জড়ো হন। সম্প্রতি আমি জেনেছি একজন পাইকার এই ফল আমাদের প্রতিবেশী চীনে রপ্তানি করে। আমি আনন্দিত যে আমাদের চেরিগুলো সীমান্তের ওপারের মানুষ পছন্দ করছে। সরকারি তথ্য বলছে তাজিকিস্তান 2023 সালে চীনে 30 টন চেরি রপ্তানি করেছে, যা কিনা দেশটির রাজধানী দুশানবে থেকে উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত শিনচিয়াং অঞ্চলের উরুমুছিতে ফ্লাইটের মাধ্যমে নিয়মিত পরিবহন করা হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা। গত এক দশকে মূল্যবান কালো মাটিকে রক্ষা করতে নতুন কৃষি পদ্ধতি পরীক্ষা করে আসছেন চীনের কৃষকরা। লিসু মডেল নামে পরিচিত একটি পদ্ধতিতে কৃষকরা ফসল কাটার পর শুকনো খড়গুলোকে মাটিতে পুঁতে রাখেন। এতে করে বজায় থাকে মাটির আর্দ্রতা ও পুষ্টি। পরবর্তীতে দেখা গেছে এতে ফসলের উৎপাদন বেড়েছে আগের চেয়ে বেশি। ফলে এই মডেলটি নিয়ে সেখানে চলছে গবেষণা। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশ চীনের একটি গুরুত্বপূর্ণ শস্য উৎপাদন অঞ্চল এটি। গত এক দশক ধরে এখানকার বিখ্যাত কালো মাটি সংরক্ষণে নতুন একটি কৃষি মডেলের অনুসন্ধান করে আসছেন গবেষকরা। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর নর্থ ইস্ট ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড অ্যাগ্রোইকোলজির বিজ্ঞানীদের মতে আবাদি জমি রক্ষা করা হলো অনেকটা জায়ান্ট পান্ডা রক্ষা করার মতো। এ কাজে তারা একটি উন্নত কৌশল বের করেছেন, এর নাম লিসু মডেল। এটি ব্যবহার করে বড় পরিসরে কালো মাটি রক্ষা করা সম্ভব হচ্ছে। বিজ্ঞানীদের মতে লিসু মডেল হচ্ছে কালো মাটি রক্ষার কয়েকটি পদ্ধতির সন্নিবেশ। এর মাধ্যমে শরতের ফসল কাটার পর মাটির আর্দ্রতা ও পুষ্টি বজায় রাখতে ভুট্টার খড়কুটো দিয়ে মাটি ঢেকে রাখা হয়। মাটির চাপ কমাতে মাটিকে না চাষে বীজ রোপণ যন্ত্র ব্যবহার করা হয় এবং একই সময়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা হয়। এই পদ্ধতিতে যন্ত্রের সাহায্যে সংগৃহীত পানির নমুনা পর্যবেক্ষণ করে গবেষকরা দেখতে পান নতুন মডেলের চাষ পদ্ধতিতে পুরনো পদ্ধতির চেয়ে মাটির ক্ষয়রোধ করা সম্ভব হচ্ছে এবং মাটির উপরও চাপ পড়ছে কম। ভুট্টার খড়কুটো দিয়ে জমি ঢাকা থাকায় বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যায় কম। এখান থেকে নেওয়া নমুনায় দেখতে পেয়েছি পানি তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক পরিষ্কার। বোঝা যাচ্ছে যে এই মডেলটি পানির ক্ষয় রোধ করে এবং কালো মাটির উপরের স্তরকে রক্ষা করে। এই মডেল প্রথম চালু হলে কৃষকরা সহজে তা গ্রহণ করতে চায়নি, কারণ তাদের অনেকেরই আশঙ্কা ছিল
এতে ফসলের উৎপাদন কম হতে পারে। পরে তারা দেখতে পান এই পদ্ধতিতে তাদের উৎপাদন অন্তত 10% বেড়েছে। এমন গরম আবহাওয়ায় খড়কুটোর নিচে মাটি ভেজা থাকে, এর প্রভাব খুব ভালো এবং এই পদ্ধতি আমরা অব্যাহত রাখব। মডেলটি এখনো বিকশিত হচ্ছে এবং বিভিন্ন স্থানের নানা ধরনের ভূমিতে এই কৃষি মডেলটিকে ব্যবহারের উপযোগী করার জন্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে। স্ট্রিপ টিলেজ হচ্ছে এক ধরনের চাষাবাদ পদ্ধতি, যেখানে সম্পূর্ণ জমিকে চাষ না করে শুধু ফসলের বীজ বপনের আগে সরু সরু করে কিছু নির্দিষ্ট সারিতে চাষ করা হয়, বাকি জমিটুকু আগাছা দিয়ে ঢেকে দেয়া হয়। লিসু মডেল দিয়ে যেন আরও কিছু অঞ্চলের জমিকে চাষের উপযোগী করে তোলা যায়, সে লক্ষ্যে কাজ করছেন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা। গত 10 বছরে লিসু মডেল কার্যকর হয়েছে 2,47,00,000 হেক্টর কালো মাটির আবাদি জমিতে, যেখানে মাটিতে জৈব পদার্থ 20% বাড়তে দেখা গেছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। একপাল বুনো হাতি ঘুরে বেড়াচ্ছে গ্রামের পথে, যে কোনো সময়ে বিপদে পড়তে পারেন গ্রামবাসী। হাতিদের প্রাণও বিপন্ন হতে পারে মানুষের হাতে। হাতির পাল কি ফসলের ক্ষেতে ভোজ খাবার প্ল্যান করছে? গ্রামবাসীরা ওদের কিছু বলবে না তো? যে কোনো সময়ে ঘটতে পারে মহাবিপদ। সব মিলিয়ে থাকছে প্রতিবেদনে। ইউনান প্রদেশের পাহাড়ি অরণ্যের পাশে ছোট্ট গ্রাম, সবুজ গাছপালা আর ফসলের ক্ষেত। অরণ্য থেকে বেরিয়ে এসেছে একপাল বুনো হাতি। ওরা ঘুরে বেড়াচ্ছে গ্রামের পথে। ওদের ইচ্ছা ফসলের মাঠে নেমে ভুরিভোজ করবে, কিন্তু ওরা একটু মন খারাপ করেছে, কারণ এবছর তো বরাবরের মতো পাকা ফসল দেখা যাচ্ছে না। তাহলে উপায় কি? ওরা গ্রামের পথে ঘুরছে খাবারের খোঁজে। যে কোনো সময়ে ঘর থেকে বেরিয়ে আসতে পারে গ্রামের কোনো মানুষ। বুনো হাতির পালের সামনে পড়লে মহাবিপদ। তবে বুনো হাতিকে মনিটর করার জন্য বিশেষ কর্মী পৌঁছে গেছেন ঠিক সময়ে, সতর্ক করে দিয়েছেন গ্রামবাসীকে। এবছর বর্ষা মৌসুম দেরিতে শুরু হওয়ায় ভুট্টার ফসল দেরিতে হয়েছে। জুলাইয়ের শেষ নাগাদও ফসল পাকবে না। হাতিরা তাই খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরছে। ছোট ছোট দলে ভাগ হয়ে ওরা ঘুরছে বলে তাদের মনিটরিং করা আরও কঠিন হয়ে পড়েছে। ড্রোন প্রযুক্তির সাহায্যে হাতিদের খোঁজ পাওয়া যায়। ওয়াইল্ড এশিয়ান এলিফ্যান্ট বা বন্য এশীয় হাতি একটি বিপন্ন প্রজাতির প্রাণী। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অরণ্যে এদের দল বেঁধে ঘুরতে দেখা যায়। এখন ইউনান প্রদেশের অরণ্য অঞ্চলে ওদের কয়েকটি দল বাস করে। গত কয়েক দশকের জীববৈচিত্র্য সুরক্ষামূলক কাজের ফলে এখন বন্য এশীয় হাতির সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। বর্তমানে 300-র বেশি বন্য হাতি রয়েছে। চিয়াংছ কাউন্টিতে আছে 55টি হাতি। 1988 সাল থেকে চীনের বন্য প্রাণী সুরক্ষা আইনের অধীনে প্রথম শ্রেণীর সুরক্ষায় রয়েছে ওয়াইল্ড এশিয়ান এলিফ্যান্ট। গ্রামবাসীরা অবশ্য বুনো হাতিদের ক্ষতি করে না, কারণ এই এলাকার বাসিন্দা দাই জাতির মানুষরা হাতিদের সৌভাগ্যের প্রতীক বলে মনে করে। তাছাড়া ক্ষেতের ফসল হাতি নষ্ট করলে সরকার থেকে ক্ষতিপূরণও দেয়া হয়। ড্রোনের সাহায্যে হাতিদের অবস্থান জানা হয়। কর্মীদের পর্যবেক্ষণের ফলেও হাতিদের বিচরণ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এসবের মাধ্যমে মানুষ ও বুনো হাতির মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান রক্ষা করা সম্ভব হয়। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।